তখন আবারও পাগলের মতো হাকিম মরুভূমির বালু খেতে শুরু করে। বুঝতেই পারছেন সে কি পরিমাণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। একে তো সে 6-7 দিন ধরে এক ফোঁটা পানিও ঠিকমতো খেতে পারেনি, তার উপর এখন বালু খাওয়ার কারণে তার গলায় আটকে সে শ্বাসও ঠিকমতো নিতে পারছে না। আর এভাবেই দেখতে দেখতে নাজিবের সামনেই হাকিম মৃত্যুবরণ করে। কিছু করার নেই, কারণ মরুভূমি জায়গাটা সত্যিই খুব নির্মম। কাদরি নাজিমকে সামলাতে যাবে ঠিক তখনই সেখানে মরুভূমির ঝড় আসতে শুরু করে। কাদরি কোনো রকমে নাজিবকে সেই ঝড় থেকে বাঁচায়, কিন্তু এক মুহূর্তের ভেতরে সেই ঝড় হাকিমের শেষ চূর্ণটুকু যেন মুছে দিয়ে চলে যায়। কোথাও তার মৃতদেহটাও খুঁজে পাওয়া যায় না। ঠিক তার পর দিন অর্থাৎ 7 নম্বর দিন নাজিব নিজেও হাল ছেড়ে দিয়েছে। কাদরির অনেক কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে, কিন্তু সে নাজিবকে ছেড়ে যেতে পারে না। নাজিবের পায়ের পুরনো কাপড় খুলে সে দেখতে পায় তার পায়ের চামড়া খসে খসে পড়তে শুরু করেছে। ঠিক তখনই সে আরও দেখতে পায় একটা মরুভূমির টিকটিকি এদিকে ছুটে বেড়াচ্ছে। তখন সে বুঝতে পারে হয়তোবা আশেপাশে কোনো পানির উৎস আছে। যেহেতু প্রাণীর দেখা সে পেয়েছে, অবশ্যই পানিও আশেপাশে থাকবে। তাই নাজিবকে সে শেষ ভরসাটুকু দেয় যে সে অবশ্যই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। তাদেরকে এইভাবে মরুভূমির মাঝখানে পুড়ে পুড়ে মরতে হবে না। যা শুনে নাজিব শেষ শক্তিটা দিয়ে তার কথা শুনে তার পেছনে পেছনে যেতে শুরু করে। আর দেখা যায় সত্যি ছোট্ট একটা জলাশয় তাদের সামনে আছে। অল্প কিছু গাছপালা, আর এই গাছপালার ছায়াতে প্রথমবার পানি দেখে নাজিব হুড়মুড়িয়ে তা পান করতে শুরু করে। কিন্তু তখনই কাদরি তাকে থামিয়ে দেয়, কারণ এতদিন ডিহাইড্রেশনে ভোগার পর হঠাৎ যদি এই বেশি পরিমাণ পানি সে খেয়ে ফেলে তাহলে তার শরীর সেটা সহ্য করতে পারবে না। তাই সে নাজিবকে অল্প অল্প করে 2-1 ফোঁটা করে পানি খাওয়ায়। আর এইভাবেই ধীরে ধীরে নিজেদের শরীরে শক্তি ফিরে পায়। এখানে কাদরি একটা বোতল কুড়িয়ে পায়, আর সে ওটাকে বাঁশির মতো করে বানিয়ে সুর তুলতে শুরু করে। সেই সুর নাজিবকে আবারও বেঁচে থাকার আশা যোগায়। তারা মন মতো বিশ্রাম করে পানি খেয়ে আবারও রওনা হয়। এতদিনে তাদের শহর পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা ছিল। এই ভাবতে ভাবতে হঠাৎ তারা তাদের সামনে দেখতে পায় গাড়ি চলার নিশান রয়েছে। নাজিব খুশি হয়ে দৌড়ে সামনের দিকে বালুস্তূপের উঠে দাঁড়াতেই দেখতে পায় যে এই রাস্তা এখনো শেষ হয়নি। সামনে এখনো তাদের বিশাল মরুভূমি পাড়ি দিতে হবে, যার কারণে সে আবারও ভেঙে পড়ে। এবার যেন নাজিব সামনে এগোনোর ভরসা কোনোভাবেই পাচ্ছে না। এবার কাদরি নিজেও তাকে ভরসা জোগাতে পারছে না। তারা দুজনেই সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। জীবনের কাছে যেন তারা আবার হেরে গেল। তা ঠিক 4 ঘন্টা পর নাজিবের ঘুম ভাঙে, কিন্তু ঘুম থেকে ওঠার পর সে কোথাও আর কাদরিকে দেখতে পায় না। নাজিব সেখানে শুধু তার রেখে যাওয়া পানির বোতল আর একটা খেজুর খুঁজে পায়। নাজিব আবারও একা হয়ে গেল, কিন্তু একা সে হাল ছাড়বে না। সে ওই খেজুর আর পানির বোতলটা পকেটে নিয়েই হাঁটতে শুরু করে। সে নিজের শরীরের শেষ শক্তিটুকু লাগিয়ে সেদিকে হাঁটতে থাকে যেদিকে কাদরি তাকে যেতে বলেছিল। হাঁটতে হাঁটতে একটা সময় সে হাঁপিয়ে যায়, আর সেই পানি আর খেজুরটা খেয়ে সে আবারও হাঁটতে শুরু করে। এভাবে কয়েক ঘন্টা হাঁটার পর একটা সময় সে হামাগুড়ি দিয়ে পড়ে যায়। তবে এতক্ষণে সে একটা মেইন রোডের কাছে পৌঁছে গিয়েছে, যে রাস্তাটা সোজা শহরের দিকে যায়। সন্ধ্যার পর মুহূর্তেই নাজিবের জ্ঞান ফিরে আসে। সে রাস্তায় যাতায়াত করে গাড়িগুলির কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তার ভাষা বুঝতে না পেরে তাদের গাড়ি থামাচ্ছিল না। তারা মনে করছে হয়তোবা এই মরুভূমির মাঝখানে কোনো ষড়যন্ত্র করার জন্য সে ফাঁদ পেতেছে। কেউ তাকে দেখে বিশ্বাস করতে চাইছিল না। এভাবে রাতটা পার হয়ে সকাল হয়। দুপুর পর্যন্ত নাজিব এভাবেই রাস্তার মাঝে গাড়িগুলির কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু কোনো গাড়ি তাকে দেখে থামাচ্ছিল না। হঠাৎ সৌভাগ্যবশত একটা লোক তার কাছে এসে গাড়ি থামায়। তিনি বুঝতে পেরেছিলেন যে নাজিবের আসলে সাহায্য দরকার, কারণ সে গতকাল যখন এখান দিয়ে যাচ্ছিল তখনও সে তাকে এখানে দেখেছিল। সে নাজিবকে গাড়ির পেছনের সিটে বসিয়ে গাড়ি চালাতে শুরু করে। নাজিব তার কাছে পানি চায়, সে তাকে পানি খেতে দেয়। আর এই বিশাল একটা সময় পর সে ঠান্ডা এসিতে পানি খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। সেই লোকটাও তার এই অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে। এভাবেই চলতে চলতে তারা শহরে পৌঁছে যায়। সেখানে লোকটা তাকে ধরে গাড়ি থেকে নামায়। নাজিব নিজে নিজে কিছু বলতে না পারলেও তার সামনে হাত জোর করে তাকে পরম ধন্যবাদ জানায়। তারপর এভাবেই রাস্তায় রাস্তায় সে ঘুরতে শুরু করে। অবশেষে সেখানকার একটা ইন্ডিয়ান কমিউনিটি নাজিবকে রাস্তা থেকে কুড়িয়ে পায়। তারা নাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার প্রক্রিয়া শুরু করে। তার প্রায় 15 দিন ধরে চিকিৎসা নেওয়ার পর নাজিব মোটামুটি সুস্থ হয়। সেখানকার পরিচালনায় কর্মরত এক ব্যক্তি নাজিবের সাথে থাকা ছেঁড়া পাসপোর্ট থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে। আর যখন তিনি নাজিবকে ফোনটা ধরিয়ে দেয়, তখন আজ প্রায় 2 বছর পর সে তার মা আর বউয়ের গলা শুনে একটা কথাও বলতে পারে না। এগুলো যেন তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। সেখানে তার সমস্ত ইনফরমেশন বের করে সেই ইন্ডিয়ান কমিউনিটি তাকে পুলিশের কাছে নিয়ে যায়, কারণ পুলিশের সাহায্য ছাড়া তারা এখন কিছুই করতে পারবে না। কিন্তু সেই দেশের নিয়ম অনুযায়ী পুলিশ তাকে তার কোম্পানির মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চায়। তাই সবাইকে তার মতো আরো যারা লোক ছিল তাদেরকে এক লাইনে করে দাঁড়িয়ে তাদের কফিল অর্থাৎ যে কোম্পানির আন্ডারে তারা এসেছে সেই বসগুলির সামনে তুলে ধরে।
দুর্ভাগ্যবশত নাজিবের কফিলও সেখানে চলে আসে, অর্থাৎ সেই লোকটা যে তাকে নিয়ে গিয়েছিল। নাজিব তাকে দেখে ভাবে হয়তোবা তার এই এত চেষ্টা সবকিছু এখন বিফলে যাবে, কারণ লোকটা তাকে এখন আবার ধরে সেই আগের জায়গায় নিয়ে যাবে। এই জন্য সে কিছুটা লুকিয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু লুকিয়েও খুব একটা লাভ হয় না। সেই লোকটা নাজিবকে দেখেই ফেলে, আর সে নাজিবের কাছে এসে তাকে ধরে বলে যদি সে আসলেই তার কোম্পানির লোক হতো তাহলে সে ছাগলের মতো পিটিয়ে পিটিয়ে তাকে এখান থেকে নিয়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত সে আসলে তার কোম্পানির লোক না। বুঝতে পেরেছেন, আসলে প্রথম দিন সে যা নাজিবকে নিয়ে গিয়েছিল, নাজিবকে ভুল বুঝিয়ে সে নিয়ে গিয়েছিল। সে আসলে কখনোই তার কোম্পানির লোক ছিল না। অর্থাৎ নাজিবকে যে দালাল পাঠিয়েছিল সে আসলে একটা ভুয়া ইনফরমেশন দিয়ে তাকে পাঠিয়েছিল, তাকে আসলে কোনো কোম্পানি নিয়ে যাওয়ার কথাই ছিল না। যাই হোক, এভাবে যখন নাজিবকে আসলে কেউই নিয়ে যায় না, তখন নাজিবকে সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিজ দায়িত্বেই দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে, যার ফলে আজ এতটা সময় পর নাজিব দেশে ফিরতে পেরেছে। সে তার দেশকে পেছনে ফেলে এসেছিল শুধুমাত্র একটা উন্নত জীবন পাওয়ার আশায়। সে নিজের পরিবার, নিজের সন্তানকে একটা ভালো সচ্ছল জীবন দেওয়ার আশা নিয়েই এই গালফ কান্ট্রি অর্থাৎ আরব দেশগুলিতে এসেছিল, কিন্তু তাকে ফিরে যেতে হচ্ছে একরাশ যন্ত্রণা আর বেদনা নিয়ে। কিন্তু এতেও তার আফসোস নেই, কারণ দিন শেষে সে নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে। তাকে সেই তামিল লোকটার মতো ধুকে ধুকে মরুভূমিতে মরে যেতে হয়নি। হয়তোবা সে নিজের সন্তানের জন্য কোনো সম্পদ তৈরি করতে পারেনি, কিন্তু সে নিজের বাবা হয়তো ফিরতে পারছে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের সিনেমা দি গোট লাইফ। যেমনটা বলেছিলাম, এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা একটা সত্য ঘটনা, আর এটার উপর ভিত্তি করেই এই সিনেমাটা তৈরি করা হয়েছিল। যদি আপনার পরিবারের কেউ আসলে বিদেশে থেকে থাকে, তাদের খোঁজ নিন, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, কারণ আমরা এখানে বসে যেমনটা ভাবি তারা আসলে ততটা ভালো জীবন কাটায় না। বিশ্বাস করুন, তাদের মধ্যে বেশিরভাগই আসলে এরকম কষ্ট করেই বিদেশে জীবন কাটায়। তাই কোনো বিদেশি ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আপনারা আসলেই সত্যিকারের যোদ্ধা। এমনকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আপনাদের ভূমিকার কথা আমি বলে শেষ করতে পারবো না। আমি আমাদের এই গোটা ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ কথা বলছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।